মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছেদের উপসংহারে। এমন একটা কথা আছে, লোকালয়ে মানুষের মধ্যে আমরা নানা জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি, সে কথা জানা। বস্তুত আমরা মানুষ বলি সেই পদার্থকে যেটা আমাদের ভিতরকার সব জীব জন্তুকে মিলিয়ে এক করে নিয়েছে। আমাদের বাঘ গরুকে এক খোয়ারে দিয়েছে পুরে, ওহি নকুলকে এক খাঁচায় ধরে রেখেছে। যেমন রাগিনী বলি, তাকেই যা আপনার ভিতরকার সমুদয় সারেগামাগুলোকে সঙ্গীত করে তোলে। তারপর থেকে তাদের আর গোলমাল করবার সাধ্যও থাকে না। কিন্তু সঙ্গীতের ভিতরে এক একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে ওঠে। কোনোটাতে মধ্যম, কোনোটাতে কোমল গান্ধার, কোনোটাতে পঞ্চম। আজ এমনই একজনের কথা বলবো, যার নাম বলাই। তার প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল সুরগুলোই হয়েছে প্রবল। ছেলেবেলা থেকেই চুপচাপ চেয়ে চেয়ে দেখাই তার অভ্যাস, নড়ে চড়ে বেড়ানো নয়। পূর্ব দিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায়, ও সমস্ত মনটাতে ভিজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে। ঝমঝম করে বৃষ্টি পড়ে, ও সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ। ছাদের উপর বিকেল বেলাকার রোদ্দুর পড়ে আসে, গা খুলে বেড়ায়, সমস্ত আকাশ থেকে যেন কি একটা সংগ্রহ করে নেয়। মাঘের শেষে আমের বোল ধরে, তার একটা নিবিড় আনন্দ জেগে ওঠে ওর রক্তের মধ্যে, কিসের একটা অব্যক্ত স্মৃতিতে। ফাল্গুনে পুষ্পিত শালবনের মতোই ওর অন্তর প্রকৃতিটা চারদিকে বিস্তৃত হয়ে ওঠে, ভরে ওঠে, তাতে একটা ঘন রং লাগে। তখন ওর একলা বসে বসে আপন মনে কথা কইতে ইচ্ছে করে। যা কিছু গল্প শুনেছে সব নিয়ে তাড়া জোড়া দিয়ে অতি পুরনো বটের কোঠরে বাসা বেঁধে আছে যে একজোড়া অতি পুরনো পাখি, ব্যঙ্গমা ব্যঙ্গমী, তাদের গল্প। ওই ড্যাবা ড্যাবা চোখ নিলে সর্ব তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা কইতে পারে না, তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয়। ওকে একবার ওর কাকা পাহাড়ে নিয়ে গিয়েছিল। পাহাড়ের সেই বাড়ির সামনে ঘন সবুজ ঘাস পাহাড়ের ঢাল বেয়ে নিচে পর্যন্ত নেমে গিয়েছে। সেইটা দেখে আর ওর মন ভারী খুশি হয়ে ওঠে। ঘাসের আস্তরণটা একটা স্থির পদার্থ, তা বলাই এর মনে হয় না। ওর বোধ হয় যেন ওই ঘাসের পুঞ্জ একটা গড়িয়ে চলা খেলা, কেবলে গড়াচ্ছে। প্রায়ই তার সেই ঢালু বেয়ে ও নিচে গড়াতো, সমস্ত দেহ দিয়ে ঘাস হয়ে উঠত। গড়াতে গড়াতে ঘাসের আগায় ওর ঘাড়ের কাছে সুরসুরি লাগতো, আরো খিলখিল করে হেসে উঠত। রাত্রে বৃষ্টির পরে প্রথম সকালে সামনের পাহাড়ের শিকড় দিয়ে কাঁচা সোনা রঙের রোদ্দুর দেবদুর বনের উপর এসে পড়ে। বলাই কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবদারু বনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। গা ছমছম করে। এই সব প্রকাণ্ড কাচের ভিতরকার মানুষকেও যেন দেখতে পায়। তারা কথা কয় না, কিন্তু সমস্ত যেন অনেক কালের দাদা মশাই, এক যে ছিল রাজাদের আমলের। বলাইয়ের ভোলাবেলা চোখটা কেবল যে উপরের দিকে তা নয়, অনেক সময় দেখা গেছে বাগানে বেড়াচ্ছে মাটির দিকে কি খুঁজে খুঁজে। নতুন অঙ্কুরগুলো
তাদের কোঁকড়ানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠেছে। এই দেখতে তার ঔৎসুক্যের সীমা নেই। প্রতিদিন ঝুঁকে পড়ে পড়ে তাদেরকে যেন জিজ্ঞাসা করে, তারপরে 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 তার ওর চির অসমাপ্ত গল্প, সদ্য গজিয়ে ওঠা কচি কচি পাতা, তাদের সঙ্গে ওর কি যে একটা বয়স্য ভাব, তাও কেমন করে প্রকাশ করবে? তারা ওকে কি একটা প্রশ্ন জিজ্ঞেস করবার জন্য আকুপাকু করে, হয়তো বলবে বা বলে, তোমার নাম কি? হয়তো বলে, তোমার মা কোথায় গেল? বলাই মনে মনে উত্তর করে, আমার মা তো নেই। কেউ গাছের ফুল তোলে, এইটা বলাইয়ের বড্ড বাজে লাগে। আর কারো কাছে ওর এই সংকোচের কোনো মানে নেই, এটাও সে বুঝেছে। এই জন্য ব্যথাটা লুকোতে চেষ্টা করে। ওর বয়সের ছেলেগুলো গাছের ঢিল মেরে মেরে আমলকি পারে, ও কিছু বলতে পারে না, সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায়। ওর সঙ্গীরা ওকে খেপাবার জন্য বাগানের ভিতর দিয়ে চলতে চলতে ছড়ি নিয়ে দুপাশের গাছগুলোকে মারতে মারতে চলে। ফস করে বকুল গাছের একটা ডাল ভেঙে নেয়। ওর কাঁদতে লজ্জা করে, পাছে সেটাকে কেউ পাগলামি মনে করে। ওর সবচেয়ে বিপদের দিন, যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে। কেননা ঘাসের ভিতরে ভিতরে ও প্রত্যহ দেখে দেখে বেরিয়েছে এতটুকু লতা, বেগুনি হলদে নামহারা ফুল, অতি ছোট ছোট, মাঝে মাঝে কন্টিকারি গাছ, তার নীল নীল ফুলের বুকের মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোঁটা, বেড়ার কাছে কাছে কোথাও বা কালো মেঘের পাতা, কোথাও বা অনন্ত মন। পাখিতে খাওয়া নিমফলের বিচি পড়ে ছোট ছোট চারা বেরিয়েছে, কি সুন্দর তার পাতা। সমস্ত নিষ্ঠুর নিড়েনি দিয়ে নিড়িয়ে ফেলা হয়। তারা বাগানের শৌখিন গাছ নয়, তাদের নালিশ শুনবার কেউ নেই। একদিন বলাই তার কাকির কোলে বসে তার গলা জড়িয়ে বলে, ওই ঘাসিয়ারাকে বলো না আমার ওই গাছগুলো যেন না কাটে। কাকি বলে, বলাই, কি যে পাগলের মতো বকিস, ওটা সব জঙ্গল, সাফ না করলে চলবে কি করে? বলাই অনেকদিন থেকেই বুঝতে পেরেছিল কতকগুলো ব্যথা আছে যা সম্পূর্ণ ওর একেলারই। ওর চারদিকে লোকের মধ্যে তার কোনো সাড়া নেই। এই ছেলের আসল বয়স সেই কোটি বৎসর আগেকার দিনে, যেদিন সমুদ্রের গর্ভ থেকে নতুন জায়গা পঙ্কস্তরের মধ্যে পৃথিবীর ভাবী অরণ্য আপনার জন্মের প্রথম ক্রন্দন উঠিয়াছে। সেদিন পশু নেই, পাখি নেই, জীবনের কলরব নেই, চারদিকে পাথর আর পাঁক আর জল। কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ সূর্যের দিকে হাত জোর করে বলেছে, আমি থাকবো, আমি বাঁচবো, আমি চিরপথিক, মৃত্যুর পর মৃত্যুর মধ্যে দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ চিত্রে যাত্রা করব। রৌদ্র বাদলে দিনে রাত্রে গাছের সেই রব আজও উঠেছে। বনে বনে পর্বতে প্রান্তরে তাদেরই শাখায় পত্রে ধরনের প্রাণ বলে উঠেছে, আমি থাকবো, আমি থাকবো। বিশ্বপ্রাণের মুখ ধাত্রী এই গাছ নিরবিচ্ছিন্ন কাল ধরে দুলোককে দহন করে। পৃথিবীর অমৃত ভাণ্ডারের জন্য প্রাণের তেজ, প্রাণের রস, প্রাণের লাবণ্য সঞ্চয় করে, আর উৎকণ্ঠিত প্রাণের বাণীকে অহর্নিশি আকাশে উচ্ছ্বসিত করে তোলে। আমি থাকবো, সেই বিশ্বপ্রাণের বাণী
কেমন এরকম করে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল এই বলাই। একদিন সকালে এক মনে বলাইয়ের কাকা খবরের কাগজ পড়ছিল। বলাই তাকে ব্যতিব্যস্ত করে ধরে নিয়ে গেল বাগানের দিকে। একটা জায়গায় একটা চারা দেখিয়ে কাকাকে জিজ্ঞেস করলো, কাকা, এই গাছটা কি গো? কাকা দেখলো একটা শিমুল গাছের চারা বাগানের খোয়া দেওয়া রাস্তার মাঝখানে উঠেছে। বলাই ভুল করেছিল তার কাকাকে ডেকে নিয়ে গিয়ে। এতটুকু যখন চারাটির অঙ্কুর বেরিয়েছিল, শিশুর প্রথম প্রলাপটুকুর মতো তখনই এটা বলাইয়ের চোখে পড়েছে। তারপর থেকেই বলাই প্রতিদিন নিজের হাতে একটু একটু জল দিয়েছে। সকালে বিকালে ক্রমাগত ব্যগ্র হয়ে দেখেছে কতটুকু বাড়লো। শিমুল গাছ বাড়েও দ্রুত, কিন্তু বলাইয়ের আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না। যখন হাত দুয়েক উঁচু হয়েছে, তখন ওর পত্র সমৃদ্ধি দেখে ভাবলে, এ আশ্চর্য গাছ। শিশুর প্রথম বুদ্ধির আভাস দেখা মাত্র মা যেমন মনে করে আশ্চর্য শিশু, বলাইও ভেবেছিল তার কাকাকে এমন করে চমৎকৃত করে দেবে। কাকা সেই গাছটিকে দেখে বলেছিল, মালিকে বলতে হবে এটা উপরে ফেলে দেবে। বলাই করুণ ভাবে বলে উঠেছিল তার কাকাকে, না কাকা, তোমার দুটি পায়ে পড়ি, উপরে ফেলো না গাছটিকে। কাকার রাস্তার মাঝখানের এই গাছকে নিয়ে বড় চিন্তা। কাকা বলেছিল, কি যে বলিস তার ঠিক নেই, একেবারে রাস্তার মাঝখানে উঠেছে, বড় হলে চারদিকে তুলো ছড়িয়ে অস্থির করে দেবে। মাতৃহীন বলাই তার কাকার সঙ্গে যখন পারত না, তখন আশ্রয় নিত তার কাকির কাছে। বলাই তার কাকির কোলে বসে গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, কাকি, তুমি কাকাকে বারণ করে দাও না গো, গাছটা যেন না কাটে। কাকি তার আদুরে বলাইয়ের কথা ফেলতে পারে না। অমনি বলাইয়ের কথা শুনে ছুটল তার কাকার কাছে। ওগো শুনছো? আহা, ওর গাছটা রেখে দাও। রেখে দিতাম, গোড়ায় বলাই যদি না দেখাতো, তবে হয়তো ওটা আমার লক্ষ্যই হতো না, কিন্তু এখন রোজই বেড়াতে আসতে চোখে পড়ে। বছর খানেকের মধ্যে গাছটা নির্লজ্জের মতন মস্ত বেড়ে উঠল। বলাইয়ের এমন হলো, এই গাছটার পরেই তার সবচেয়ে স্নেহ। গাছটাকে প্রতিদিনই দেখাচ্ছে নিতান্ত নির্বোধের মতো। একটা অজায়গায় এসে দাঁড়িয়ে কাউকে খাতিরে নেই, একেবারে খাড়া লম্বা হয়ে উঠেছে। যে দেখে সেই ভাবে এটা এখানে কি করতে। আরো দু চারবার শিমুল গাছের মৃত্যুদণ্ডের জন্য প্রস্তাব গেছিল বলাইয়ের কাছে তার কাকার থেকে। তার কাকা নানা রকম ফন্দি বিকিরে গাছটার মৃত্যুদণ্ড চেয়েছিল। এর বদলে ভালো কতগুলো গোলাপের চারা আনিয়ে দেব। আচ্ছা আচ্ছা, তাও যদি না পছন্দ হয়, তাহলে নিতান্তই শিমুল গাছে তোমার যদি পছন্দ হয়, তবে আর একটা চারা আনিয়ে দেব, বেড়ার ধারে পুঁতে দেব, সুন্দর দেখতে হবে।
বলাইয়ের কাকা গাছটি কাটবার কথা বললেই বলাই বারংবার আঁতকে ওঠে। ওই ভরসা তার কাকি। কাকি বাদ সাজে বলাইয়ের কাকার কথায়। আহা, এমনিতে তো খারাপ না গাছটা দেখতে, খুব সুন্দর গাছটা। বলাইয়ের মার যখন মৃত্যু হয় তখন বলাই তার কাকির কোলে। সেই সময় বলাইয়ের বাবা বিলেতে ইঞ্জিনিয়ারিং শিখতে গেল। বলাইকে রেখে গেল নিঃসন্তান কাকির কাছে। কাকির কাছেই বলাই মানুষ। বছর 10 পরে বলাইয়ের বাবা ফিরে এসে বলাইকে বিলেতি কায়দায় শিক্ষা দেবেন বলে প্রথমে নিয়ে গেল সিমলায়, তারপরে বিলেত নিয়ে যাবার কথা। কাঁদতে কাঁদতেই বলাইকে ছাড়তে হলো তার কাকির কোল, কাকির আশ্রয়। কাকিদের খুব শূন্য হয় বলাই ছাড়া। তারপরে কেটে যায় বছর 2। এর মধ্যেই বলাইয়ের কাকি গোপনে গোপনে তার চোখের জল মুছে আর বলাইয়ের শূন্য শোবার ঘরে গিয়ে তার ছেঁড়া এক পাটি জুতো, তার রবারের ফাটা গোলা আর জানোয়ারের গল্পওয়ালা ছবির বই নাড়েন চারেন। এতদিনে এইসব চিহ্নকে ছাড়িয়ে গিয়ে বলাই অনেক বড় হয়ে উঠেছে। এই কথা বসে বসে চিন্তা করে কাকি। আর সঙ্গে সঙ্গে বেড়ে উঠেছে লক্ষ্মী ছাড়া শিমুল গাছটা। আর শিমুল গাছের এই বারবারন্ত কাকার একদম পছন্দ হয় না। কাকা উদ্যত হয় শিমুল গাছটি কাটতে। এমন সময় সিমলে থেকে বলাই তার কাকিকে একটি চিঠি পাঠালো। কাকি, আমার সেই শিমুল গাছটার একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও না। বিলেত যাওয়ার পূর্বে বলাইয়ের একবার কাকা বাড়ি আসার কথা ছিল। কোনো কারণবশত তার আসা হলো না, তাই বলাই তার বন্ধুর ছবি নিয়ে যেতে চেয়েছিল। চিঠি পেয়েই কাকি পড়ি কি মরি অমনি কাকার দিকে ছুটে গেল। ওকে শুনছো, একজন ফটোগ্রাফারওয়ালাকে ডেকে আনো না। কাকা কাকি সেই উদ্বেগ দেখে জিজ্ঞাসা করে উঠল, কেন? বলাইয়ের কাঁচা হাতের লেখা চিঠি কাকি কাকাকে দেখতে দিল। ততক্ষণে সব শেষ। সে গাছ অনেকক্ষণ হলো কাটা হয়ে গেছে। গাছের প্রাণটি আর নেই। বলাইয়ের কাকি 2 দিন অন্ন গ্রহণ করল না, আর অনেকদিন পর্যন্ত বলাইয়ের কাকার সঙ্গে একটুও কথা বলেননি। বলাইয়ের বাবা তার কাকির কোল থেকে বলাইকে নিয়ে গেছে। সে যেন ওর নাড়ি ছিঁড়ে গেছে। আর বলাইয়ের কাকা তার বলাইয়ের ভালোবাসার গাছটিকে চিরকালের মতন সরিয়ে দিয়েছে। তাতে কাকির সমস্ত সংসারটা যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কাকির বুকের ভেতর একটা দগদগে ঘা সবাই মিলে যেন তৈরি করে দিল।
শিমুল গাছটা ছিল বলয়ের প্রতিরূপ, তারই প্রাণের দোসর। নমস্কার। এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে বলাই। সামগ্রিক পরিকল্পনা গল্প পাঠে এবং কাকার চরিত্রে রাজা দে, সূত্রধর ও কাকির চরিত্রে সারা শিল্পা ঘোষ, ভিডিও সম্পাদনায় কেশব দাস, নিবেদনে কাঁকিনারা শিল্পাঙ্গন। ধন্যবাদ।